ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই আছি। আমরা একটু ওয়েট করি, বাকিরা জয়েন করে নেক। ফার্স্টে আমরা একটু ডিসকাস করব যে তোমাদের কে কি প্রেডিক্টেড অর নেক্সট সেশনে কি যাচ্ছ না যাচ্ছ ওগুলা নিয়ে, বিকজ আমাদের যে একটা ডিটেইল নোটিশ আসার কথা ওরকম ডিটেইল কোনো নোটিশের কিছু আসে নাই। বাট ওরকম এনজেড ভাইয়া যে ওই আলফ্রেডের ওই রেজিস্ট্রেশন গ্রুপে একটা ড্রাফট দিছে, প্লাস আরেকটা টিচারের ওরকম তার ট্রেনিং এর ইয়েতে একটা পিডিএফ দিছে, ওই জিনিসটা আমি গ্রুপের মধ্যে দিচ্ছি। সো ওখানের মধ্যে থেকে কয়েকটা ইনফো এরকম দেখতে পারো, কিন্তু আমাদের বেসিক্যালি ওরকম শিওরলি যেমন একটা বড় নোটিশ আসার কথা ওরকম ডিটেইল কোনো নোটিশ এখনো দেয় নাই। ওকে, তো তাহলে ওই ব্যাপারগুলি নিয়ে ফার্স্ট আমরা একটু ডিসকাস করে নিব, দেন আমরা অ্যাস্ট্রোফিজিক্সের যেসব পার্টগুলি বাকি আছে ওইসব নিয়ে ডিসকাস করব। ভাই এবার কি জাস্ট মকের উপরে বেস করে মার্কস দিবে নাকি টিচার অ্যাসেসমেন্ট নিবে? ওই তো, ওইটা আগের রেজাল্টের উপরে, মকে কেমন করতেছো এটার উপরে, দেন মকের এই রেজাল্ট গুলাই তো টিচারের অ্যাসেসমেন্ট, যে ফার্স্টে মক গুলা এরকম সাজাবে, ফার্স্টে মকের গ্রেডস গুলা দেখবে, এটা তো গেল। দেন মকের গ্রেড দেখার পর তোমার আগের রেজাল্ট গুলি দেখবে, দেন ওখানের মধ্যে এরকম র্যাঙ্কিং করবে যে এ গ্রেড পাওয়ার মতো স্টুডেন্ট মনে করো 5 জন আছে, তো 5 জনের মধ্যে 5 জনই এ পাওয়ার মতো এরকম ক্যান্ডিডেট ফার্স্টে লিস্ট করলো। এখন এ পাবেই পাবে এমনের মধ্যে ওখানের মধ্যে র্যাঙ্কিং করা হবে, 1 নাম্বার র্যাঙ্কিং, যে ও এ পাবেই পাবে এমন টাইপের। দেন এর পরের জন এ পাবে নাকি ওখানে সেকেন্ড ক্যান্ডিডেট, থার্ড ক্যান্ডিডেট, তো অমনে অমনে করে অনেক টাইপের র্যাঙ্কিং এর হিসাব আছে। তো এগুলো অনেকগুলি ব্যাপার, বুঝছো, যে এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের এইসব কাজের জন্য অনেকগুলি টাইপের অ্যাসেসমেন্ট নেওয়া হবে, এসব করা হবে। তো ওই ব্যাপারটাই এনজেড ভাই আরো ভালো ডিটেলসে বলতে পারবে। বাট এনজেড ভাই গতকালকে ভ্যাকসিন নেওয়ার জন্য এরকম গেছে, সো এখনো ওরকম পুরাপুরি রেস্ট নিয়ে সারে নাই। তো এনজেড ভাই ওরকম ফুললি রেস্ট নেওয়ার পরে এরপর আমাদের টিচারদেরকে ওরকম ডিটেল ওয়েতে সবকিছু অমন জানাবে যে কিভাবে কি করা হবে, তখন আমরা অমন মনে করো যে সাজেশন আরো ভালো মতো দিতে পারবো। ওকে, বাট আর স্টিল ভাই জিনিসটা কি মে পর্যন্ত টানবে নাকি এপ্রিলে শেষ করে ফেলবে? মার্চ এপ্রিল এই 2 মাসেই যতটুকু লেখা আছে এর মধ্যে দেখা গেছে যে মার্চ এন্ড এপ্রিল এই হ্যাঁ দুইটা ভাই। মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত, মেতে টানার কথা না। বাট ওইটা ডিপেন্ড করে যে ওখানের মধ্যে তাদের ফার্দার আবার কোনো কিছু আসে নাকি, ওইটার উপর ডিপেন্ড করে যে মে পর্যন্ত যাবে নাকি না। নরমালি মার্চ এন্ড এপ্রিলের মধ্যে তাদের অ্যাসেসমেন্টের কাজগুলি, যে তারা যেই মক গুলি নিবে, প্রত্যেকটা স্কুল নিজের নিজের মতো করে ওরকম মক গুলি নিবেন এভরিথিং, তো ওইসব কাজগুলি, বুঝতে পারছো? মানে হ্যাঁ ভাই, অ্যাসেসমেন্টের অ্যাসাইনমেন্ট তো এবার ব্যাপারটা দিল না। হয়তো দিবে, ওইটা ওইটা কেমন কি হবে ওই ব্যাপারগুলাই স্কুলগুলোর সাথে কন্ট্যাক্ট করতেছে, বুঝছো, যে স্কুলগুলোর আচ্ছা সাথে ঠিক ওরকম আছে। পিয়ারসন অমনে করে ডিসকাস করতেছে। দেন এই যে পিডিএফটা দিলাম ওইটা হলো একটা টিচারের ট্রেনিং সেশনের থেকে পাওয়া। ওয়ালাইকুম আসসালাম। সো যেই ব্যাপারগুলি বলতেছিলাম রায়হান, যে যে বড় যে এরকম একদম ডিটেল নোটিশ আসার কথা ওইরকম কোনো নোটিশ তারা দেয় না, একটা তারা ড্রাফট দিছিল, যেটা তুমি ওই আলফ্রেডের ওই গ্রুপের মধ্যে আসো না অ্যাড করা নাকি হ্যাঁ ভাই। রায়হান? হ্যাঁ ভাই। জি ভাই আছে। তো ওখানের মধ্যে ওই যে এনজেড ভাই যে ইয়েটা দিছে না, ওই যে ক্লিক দিস লিংক টু সি দ্য ড্রাফট প্রপোজাল অফ দ্য আউটকাম অফ কলস consultation, a finalized outcome of the of calls consultation period will be available within next 24 hours. But 24 আওয়ার তো চলে গেল কিন্তু স্টিল আমরা কিছু পাই নাই। বাট ওই জিনিসটা দেখা যাক এরপরে আমাদের আজকে রাতে বা কালকে কোনো কিছু আসে নাকি, ওই জিনিসটা আমাদের দেখতে হবে, একটু ওয়েট করা লাগবে আর কি বেসিক্যালি। ওকে, কিন্তু ভাইয়া আচ্ছা, তাহলে কি আমরা রিমোটলি অ্যাসেস গ্রেডস এর অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবো? ওইটা লাইক করতে দেওয়ার কথা না, স্কুলেরই নরমালি মনে করো ওরকম হোল্ড নিয়ে স্কুলেরই ইয়ে করার কথা, যে স্কুলে যে তোমার ওরকম পরীক্ষা দিতে হবে অর সামথিং, বিকজ রিমোটলি ওরকম মনিটর করা এন্ড ফেয়ার একটা গ্রেড দেওয়া আসলে পসিবল না, বুঝছো, যে অনেক রকমের ওয়েই থাকে তোমার। অনেক লুপ লাইন থাকে। ওইটাই, তো ওগুলার জন্য স্কুল ওরকম রিস্ক নিবে নাকি ওইটা স্কুল টু স্কুলও ভ্যারি করতে পারে, কিন্তু আবার ওখানের মধ্যে ওই যে তারা তাদের ওখানে লিখাই আছে কোন একটা সেন্টার যদি তাদের গ্রেড গুলো এরকম
বেশি অ্যাম্বিশিয়াস ওরকম গ্রেড গুলি দেয় যে তাদের সেন্টারে এমন আছে যে সবাই এমন গ্রেড পাবে, এমনও তো কোনো রিয়েলিস্টিক ব্যাপার হয় না। কিন্তু একটা ব্যাপার আছে যে তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের, দেন আমাদের এই যে আলফ্রেডের যে সেন্টারের যে তোমরা দেখলে না ও লেভেলস এর যেসব গ্রেড গুলি আসলো, একটাও কিন্তু গ্রেড 7 এর নিচে নাই, যে অক্টোবরে যারা পরীক্ষা দিছে এমন টাইপের। সো তার মানে সেন্টারের প্রিভিয়াস গ্রেডস এর উপর, স্টুডেন্টের প্রিভিয়াস গ্রেডস এর উপর, দেন স্টুডেন্ট যে মক গুলি দিবে মক গুলার উপর, এরপর কি করা হবে, লিস্টিং করা হবে। মনে করো যে আমি একটা জাস্ট এক্সাম্পল বলি, যে মনে করো তোমাদের ব্যাচে এমন আমি ABCD এরকম পাওয়ার গ্রেডের স্টুডেন্টদের এরকম লিস্ট করি, A স্টার A B এই তিনটা লিস্ট করি। তো এখন মনে করো যে স্টুডেন্ট XYZ তারা হলো A স্টার পাওয়ার ক্যান্ডিডেট, UVW তারা হলো A পাওয়ার ক্যান্ডিডেট, আর IJK এরা হলো B পাওয়ার ক্যান্ডিডেট। সো এখন টোটাল ক্যান্ডিডেট হলো 9 জন। ওকে, টোটাল ক্যান্ডিডেট হলো 9 জন, এন্ড মনে করো যে তাদের এরকম পসিবল গ্রেড হলো এইটা, বা আমি এমন দিতে পারি যে বি পাওয়ার ক্যান্ডিডেট হলো একজন, এ পাওয়ার ক্যান্ডিডেট 5 জন, আর এ স্টার পাওয়ার ক্যান্ডিডেট হলো 3 জন। এখন টিচার কি করবে, টিচার তখন প্রত্যেকটা জিনিস ওরকম দেখে সে র্যাঙ্কিং করবে। আচ্ছা, 3 জনেরই তো এ স্টার পাওয়ার কথা, দ্যাটস ভেরি গুড, কিন্তু তাদের মধ্যেও এ স্টার পাওয়ার ক্যান্ডিডেটদের মধ্যেও র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3 করা হবে। সো তাহলে যখন নাকি এ স্টার প্রোভাইড করা হবে, তো তখন স্টুডেন্ট এ কে কি বলে, যাকে র্যাঙ্কিং 1 এ রাখা হয়েছে, যে এ স্টার গ্রেডের তো 3 জনই, কিন্তু তাদের মধ্যে র্যাঙ্কিং এ যে উপরে তাকে প্রেফার করা হবে বেশি, যে হি ইজ মোর লাইকলি টু গেট অ্যান এ স্টার গ্রেড দেন দ্য আদার টু ক্যান্ডিডেটস। সো ওভাবে করে তারা তখন অমন ভাবে ডিসিশন নিবে। দেন সেন্টার টু সেন্টার কোনটা কেউ কেউ এরকম গ্রেডস কি বেশি বাড়ায় বাড়ায় দিছে নাকি কেমন কি করছে, ওইসব ব্যাপারগুলি নিয়েও খেয়াল রাখা লাগবে। বুঝতে পারছো? তো এইসব অনেকগুলি কাজই থাকবে অ্যাসেসমেন্টের মধ্যে। তো এইগুলা ডিটেলস অ্যাকচুয়ালি এনজেড ভাই আরো ভালো মতো বুঝাবে। এনজেড ভাই ওরকম ডিটেলস যখন নাকি ওরকম পাবে, যেটা বললাম যে কালকে ভ্যাকসিন নিতে গেছিল, সো এখনো ওরকম ফুললি রেস্টেড না। তো ওরকম ফাইনালি ফিট হওয়ার পর যখন নাকি এনজেড ভাই জানাবে, তখন আরো তোমরা ডিটেল ব্যাপারটা জানতে পারবা। বুঝতে পারছো রায়হান? তো এখন জি ভাই। পর্যন্ত ব্যাপারগুলি ওরকম। এইবারের অ্যাসেসমেন্ট গ্রেডটা আগের বারের থেকে একটু হলেও ডিফারেন্ট, যে মকস গুলি ওরকম সামনাসামনি মক গুলি নিয়ে এসব করে অনেক টাইপের ফেয়ার রাখার জন্য যত কিছু করা যায় আর কি, সমন টাইপের মেজার গুলি নেওয়া হবে। তো এটা একটা ব্যাপার। সো এখন তোমাদের মধ্যে ইচ্ছাটা কি, তোমাদের তো আসলে বাকিরা জয়েন করতেছে না কেন, দাঁড়াও এখানের মধ্যে একটু বলে নেই। তোমাদের ফার্স্টে একটু এখন ফর দ্য টাইম বিং তোমাদের ডিসিশন কেমন কি, যে তোমরা কি প্রেডিক্টেডে যাবা নাকি কি করবা, ওই জিনিসটা একটু ফার্স্টে তোমাদের থেকে শুনে নেই, দেন আমরা ক্লাসটা শুরু করি। যে অ্যাস্ট্রোর যে প্যারালাক্স মেথডের যেগুলো দেখতেছিলাম, দেন স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ওগুলা জিনিস নিয়ে আমরা দেখবো। সো তো এখন রায়হানের কি প্ল্যান, কি করার ইচ্ছা? ভাই আসলে প্রেডিক্টেড মানে প্রেডিক্টেডটা নিবো এবার। মানে এবার তো অক্টোবরে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাই যেহেতু সামনে এন্ট্রান্স মানে ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের জন্য বসবো, তো ওইটার প্রিপারেশনের জন্য সব মিলে চিন্তা করলাম যে মেতে প্রেডিক্টেডই নিই। হ্যাঁ, এটা ভালো একটা কথা বলছো, যে তোমাদের তো A2 তো, সো তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে মেতে যদি তুমি এরকম প্রেডিক্টেড নিয়ে নাও, সো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশি টাইম পাবা প্রিপারেশন নেওয়ার। সো তাহলে দেয়ার আর হাইয়ার চান্সেস যে ভালো ইউনিভার্সিটিতে ওরকম ঢুকতে পারবা আর কি, এমন টাইপের ব্যাপার। সো এইটা একটা জিনিস। এরপরে তারিফ। হ্যাঁ, প্রেডিক্টেড নিবো ভাইয়া। ওকে, মোহাইমেন। হ্যাঁ আমিও।
ওকে, স্পন্দন? ভাইয়া প্রেডিক্টেড নিব। আরেফিন? আমি কনফিউজ ইয়ারটি, আমার প্রেডিক্টেড নেওয়ার ইচ্ছা আছে, ওকে, কারণ অনেক বেশি টাইম চলে যায় অক্টোবরের জন্য ওয়েট করতে গেলে। বুঝতে পারছি। এই জিনিসটা তোমাদের আসলে তোমাদের A2 তো তোমরা আসলে প্রেডিক্টেড নিয়ে নিলেই তোমাদের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হবে, বিকজ যেটা বললাম ইউনিভার্সিটির একদম লাস্ট ইয়েতে, যে এন্ট্রান্স এক্সামের একদম লাস্ট ইয়েতে তোমরা আসো, তো তাহলে ওইটার জন্য তোমাদের ডিসিশনটা ওরকম ভাবে নেওয়া লাগবে। মুস্তাকিম, এইবারেও কি আগের মতোই র্যাঙ্কিং এন্ড গ্রেডিং করবে নাকি? হ্যাঁ, র্যাঙ্কিং এন্ড গ্রেডিং অমন ভাবে করবে আগের মতো, কিন্তু এবার টিচারের কাছে ওরকম আরো হার্ড কপি এভিডেন্স থাকতে হবে, বুঝছো? যে টিচার জাস্ট এরকম যা তা বলে দিলেই হবে না, হার্ড কপি ওরকম এভিডেন্স থাকতে হবে। নেট এক্সেল এর যদি কোনো এরকম সন্দেহ হয় দেন ওগুলা প্রোভাইড করতে হবে, যে এই স্টুডেন্ট কি আসলে এমন টাইপের গ্রেড পাওয়ার মতো নাকি। যে মনে করো একটা টিচার যদি এমন করে যে একটা স্টুডেন্ট এএস এ 200 পাইছে, তো এখন A2 তে তাকে বললো যে সে হলে A স্টার পাওয়ার ক্যান্ডিডেট, তো তাইলে পরে তো এডএক্সেল এর নরমাল যে এডএক্সেল এর একটা সাসপিশন অ্যারাইজ করবেই যে সে কি এএস এত খারাপ করলো, A2 তে এসে হঠাৎ করে সে এমন A স্টার পাওয়ার ক্যান্ডিডেট কেমনে বইনা গেছে। তো তাহলে তুমি এভিডেন্স দেখাও যে কেমন কি হইতেছে। তো তখন অমন টাইপের এইসব ব্যাপারগুলি নিয়ে দেখতে হবে, বুঝতে পারছো? তো এগুলা লিবার্টির ব্যাপারের কয়েকটা কাহিনী আছে, যে টিচার চাইলেই কেমন কি গ্রেড দিতে পারবে না কি না, বিকজ ওখানে তোমার সেন্টারের প্রিভিয়াস গ্রেডিং যেটা বললাম ওইটা, দেন স্টুডেন্টের আগের মার্কস গুলো অনেক বড় একটা ফ্যাক্টর। যে মকে তুমি মনে করো ভালো করছো, দ্যাটস ভেরি গুড, তো তার মানে A2 তে তুমি পড়ালেখা করছো, কিন্তু তোমার প্রিভিয়াস গ্রেডটাও কি করা হবে, কনসিডারেশনে নেওয়া হবে, যে তুমি আগে এমন এমন গ্রেড পাইছো, এখন হঠাৎ করে এত ভালো গ্রেড তো বললেই হয়ে যায় না, তাই না? এত বড় টার্ন অ্যারাউন্ড করার জন্য এরকম এভিডেন্স গুলি এন্ড এভরিথিং ওগুলা দেখানো দরকার, বুঝতে পারছো? তো এখন ফেসবুকে যারা যারা আছো, আরজু, সাকিব, মোস্তাকিম, তোমরা কেমন কি নিবা, প্রেডিক্টেড নাকি অক্টোবর সেশন? A2 তোমাদের বেসিক্যালি আসলে প্রেডিক্টেড নিয়ে ওরকম শেষ করে ফেললেই তোমাদের নিজেদের জন্যই ভালো, বুঝতে পারছো? যে তোমরা তখন ওরকম সুন্দর মতো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারবা। বাট এটার জন্য যদি তোমাদের এরকম প্রেডিক্টেডে যাওয়ার এরকম ইয়ে থাকে, তো তাহলে পরে আমাদের এই যে এখানের মধ্যে, কিন্তু তোমরা তো বেসিক্যালি একটা কাজে তো খুবই পিছায় আছেন, এটা তোমাদেরকে বারবার করে বলা হয়েছে যে ইয়েগুলা শেষ করতে, কি বলে, কোয়েশ্চেন পেপারস গুলি শেষ করতে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার গুলি, বাট ওখানের মধ্যেই তোমাদের অনেকজনেরই ক্লাসের মধ্যে প্রেজেন্স থাকেই না। লেকচার ক্লাসে তো তাও ক্লাস করো অনেকজন, কিন্তু ইয়ে ক্লাসগুলোর মধ্যে, কি বলে, কোয়েশ্চেন পেপার যে বুকলেট সলভিং ক্লাসেস গুলার মধ্যে অনেকজনেরই দেখলাম যে তোমাদের ইন্টারেস্ট খুবই কম, যে কোয়েশ্চেন পেপারস করার ইন্টারেস্ট নাই বললেই চলে। সো অমন করলে পরে আসলে তোমাদের ব্যাচের জন্য এরকম কোয়েশ্চেন পেপার কিভাবে কি শেষ করবো ওই জিনিসটা হলো বড় একটা ফ্যাক্টর আর কি। তোমরা যদি ওরকম শেষ করতে চাও দেন ক্লাস করো, তো তখন তো ওরকম নেওয়া যায় সিরিয়াসলি, ওইটা তো অন্য ব্যাপার। কিন্তু অনেকজনেরই তোমাদের মনে করো কোন একটা ফ্রেন্ডের এরকম বার্থডে থাকে, দেন সবাই মিলে ওরকম ক্লাসে আসো না। এখন ব্যাপারটা তো এরকম, টিচার তো ঠিকই ক্লাসের জন্য বসে থাকে, কিন্তু তোমাদের তখন ওরকম ক্লাস যদি তোমরা না করো, তো তাহলে পরে তখন যায় কি সমস্যা হয়ে যায় না, সেইটা হলো একটা প্রবলেম। আচ্ছা, সো সাকিব হলো কনফিউজড, বাকি এতক্ষণ পর্যন্ত যতজনকেই জিজ্ঞাসা করা হইলো সবাই প্রেডিক্টেড। ওকে, সো তাহলে এটা একটা ব্যাপার গেল, বুঝলাম যে প্রেডিক্টেড এর দিকে সবার ইনক্লাইনেশন বেশি। সো এটা একটা ভালো জিনিস, কিন্তু এই যে তোমরা যে মক গুলি দিবা, ইহাব থেকে তোমরা রেজিস্টার করো নাকি অন্য জায়গা থেকে রেজিস্টার করো, তারা যে অ্যাসেসমেন্ট গুলি নিবে বা তারা যে মক গুলা দিবে, ওগুলাতে ভালো করার জন্য তো তোমাদের কোয়েশ্চেন পেপার গুলি করতে হবে, রাইট? সো তাহলে কোয়েশ্চেন পেপার ক্লাসেস গুলি এর জন্য আরো বেশি প্রেজেন্স থাকা লাগবে আর কি। তোমাদের যেরকম যদি কোয়েশ্চেন পেপার গুলি ঠিকঠাক মতো সলভ গুলি না করো, তো তখন আসলে
আমার তোমাদেরকে হেল্প করার স্কোপটা কমে যায়। বুঝতে পারছো? ইয়েস, তোমাদের এএস এর গ্রেড গুলি সবারই মোরলেস ভালো। হ্যাঁ, প্রবলেম সলভিং ক্লাসগুলি তো আমরা তো ফ্রাইডে তো এরকম নেওয়ার রুটিন তো দিছিলামই, তাই না রুফায়দা? ফ্রাইডেতে 5টা থেকে 7টা তো আমরা বুকলেট সলভিং এরকম ক্লাসেস গুলি দিছিলাম। এএস এর ওরা ঠিকই ক্লাস করে 3টা থেকে 5টা। দেন 5টা বাজে তোমাদের ক্লাসের আগে তোমাদেরকে যখন জিজ্ঞাসা করি যে যেই পেজেস গুলি করতে বলা হয়েছিল ওই পেজেস গুলি তোমাদের করা হয়েছে নাকি না, ওই টাইমে বলতে গেলে তোমাদের কারোরই ওরকম প্রেজেন্স থাকে না। যারা থাকো তাদের মধ্যে ওরকম কোশ্চেন পেপারের ওই পেজেস গুলি শেষ হয় না। সো এইগুলা করলে পরে তো আসলে ক্লাস করার ওই মোটিভেশনটা থাকে না। বুঝতে পারছো? সো এটা হলো একটা প্রবলেম। সো এখন যেহেতু তোমাদের ম্যাক্সিমামই তোমরা প্রেডিক্টেডে যাচ্ছ, সো তাহলে ওইটার জন্য মক গুলি তো মাস্ট আমাদের রেগুলার বেসিসে দিতে হবে। এন্ড মক গুলি দেওয়ার জন্যই তো তোমার কোয়েশ্চেন পেপার গুলো অমন ভাবে করতে পারতে হবে, তাই তো? সো তাহলে তোমরা যদি মক গুলি ওরকম দাও তাহলে পরে আমরা ঠিক মতো অমন নিব আর কি। ওকে, সো তাহলে এই ব্যাপারগুলি তোমরা নিজেরা দেখো কে কেমন কি করবা। আমি গ্রুপে ওরকম পোস্ট দিব যে মকগুলি যে নেওয়া হবে, মকগুলি ওরকম সিরিয়াসলি যদি না দাও তো তাহলে পরে তো আসলে মকগুলো অমন ভাবে ছাড়া ছাড়া ভাবে নিয়ে তো লাভ নাই। ওকে, আচ্ছা, সো তাহলে এই ব্যাপারগুলি গেল। সো বুঝতে পারছি। আচ্ছা, মিফতাহুল দিবে অক্টোবরে, ভেরি গুড। ও আর কি লাস্ট ইয়ার অক্টোবরে দিয়ে খুবই ভালো রেজাল্ট নিয়ে আসছে। সো ওর এরকম কনফিডেন্স আছে যে এইবার অক্টোবরে দিয়ে অমন টাইপের ভালো টাইপের রেজাল্ট নিয়ে আসবে। এন্ড অক্টোবরে না দিলে পরেও এই যে তোমাদের অনেকজনেরই যাদের ডিসিশন যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমরা প্রেডিক্টেড নিবা, ইয়েস এটা খুবই ভালো ডিসিশন, কিন্তু এটার জন্য তোমার যদি এ লেভেলস এর কনসেপ্টটা যদি ঠিক না রাখো, বাংলা মিডিয়ামের সিলেবাস পড়তে গেলে মাস্ট ওখানের মধ্যে স্ট্রাগল করবাই। এ লেভেলস যত ভালো মতো করবা, কনসেপ্ট যত ভালো ক্লিয়ার রাখবা, কোয়েশ্চেন পেপার যত ভালো মতো করবা, ভার্সিটি অ্যাডমিশনে এটা কোনোটাই তোমার ফালানো যাবে না, সবগুলোই কাজে আসবে। ঠিক আছে? তো এটার জন্যই পড়তে হবে অমন ভাবে। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এই ব্যাপারগুলি আমাদের গেল। সো এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা যে জিনিসটা নিয়ে পড়তেছিলাম, মেজারিং ডিস্টেন্সেস বিটুইন স্টারস এন্ড গ্যালাক্সিস। হ্যাঁ, স্টারস এন্ড গ্যালাক্সিস এর মধ্যে যেসব ডিস্টেন্স ডিটারমিনেশন টেকনিক ওগুলা নিয়ে পড়তেছিলাম। সো লাস্ট দিন আমরা প্যারালেক্স মেথড নিয়ে ডিসকাস করছিলাম যে প্যারালেক্স মেথড কিভাবে কি কাজ করে। সো প্যারালেক্স মেথডের ব্যাপার আমরা দেখছি। সো এখন প্যারালেক্স মেথডের একটা ইউনিট আছে, যে ডিস্টেন্সের ইউনিট আমরা দেখছিলাম কয়টা। তো এই ডিস্টেন্সের ইউনিট ওগুলার মধ্যে আরো কয়টা নতুন ডিস্টেন্সের ইউনিট আছে, ওগুলা নিয়ে আমরা এখন দেখব। ওকে, সো তোমাদেরকে বলা হয়েছিল যে এই ব্যাপারগুলি তোমরা দেখছো নাকি? তোমাদেরকে লাস্ট দিন এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে যে ডিগ্রি, আর্ক মিনিট আর আর্ক সেকেন্ড। ওকে, যে ডিগ্রি, আর্ক মিনিট, আর্ক সেকেন্ড তাদের মধ্যে যেমন রিলেশন, আওয়ার মিনিট সেকেন্ড যে টাইমের যে ইউনিট গুলি আছে না, যে আওয়ার মিনিট সেকেন্ড তাদের মধ্যে রিলেশনশিপ একদম সেম। ওকে, সো এখন আমরা যেই ব্যাপারটা লাস্ট ক্লাসে দেখতেছিলাম, একটা জিনিস কি ব্যাপার দেখতেছিলাম, দেখো একটা স্টার যত দূরে থাকবে আমাদের থেকে, হ্যাঁ, the farther away a star is from us, তত কি করবে, তার প্যারালেক্স অ্যাঙ্গেলটা তত ছোট ক্রিয়েট করবে না, the angle that it will create will be smaller. ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার the farther away a star is, the smaller is the parallax angle. সো এখন এমন হইতে পারে না যে একটা স্টার এত দূরে, হ্যাঁ, যে একটা স্টার এত দূরে চলে গেছে যে এর জন্য তার প্যারালেক্স অ্যাঙ্গেলটা খুবই ছোট, যে এত ছোট অ্যাঙ্গেল আমাদের মেজার করার কোনো টেকনিক নাই। যে একটা স্টার আমরা দেখছি কি লাস্ট ক্লাসে, যে স্টার যত কাছে আছে প্যারালেক্স অ্যাঙ্গেল তত বড়, স্টার যত দূরে যাইতে থাকে বা স্টারের ডিসটেন্স যত বেশি হয় তার জন্য প্যারালেক্স অ্যাঙ্গেলটা তত কমতে থাকে। সো এখন দেয়ার ইজ আ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসটেন্স, যে ডিসটেন্সটা আমরা কি করতে পারি, বের করতে পারি। ওকে, প্যারালেক্স মেথড দিয়ে একটা লিমিট আছে যে
এত ডিস্টেন্সের বেশি আমরা ডিস্টেন্স কি করতে পারবো না, চাইলেও ডিটারমাইন করতে পারবো না। তো এইটা একটা ব্যাপার। তো এখন ডিস্টেন্সের ইউনিট নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা যখন বলতেছিলাম তখন ডিস্টেন্সের ইউনিট কি কি, একটা তো হলো মিটার, কিলোমিটার এইসব। দেন স্ট্যান্ডার্ড ফর্মে আমরা যেমন লিখি যে 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 11 এইসব স্ট্যান্ডার্ড ফর্মে তো লেখা যায়, দ্যাটস ভেরি গুড। কিন্তু অ্যাস্ট্রোনমাররা তারা কি করে, তারা কয়েকটা এরকম ডিফারেন্ট টেকনিক ইউজ করছে, আর ডিফারেন্ট কয়টা টার্ম ইন্ট্রোডিউস করছে। কি, একটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি ছিল, 1 AU। এটা কি, দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ এন্ড সান, তাই তো? যে আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্সটাকে কি বলা হয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, হুইচ ইজ 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার। মুখস্থ রাখতে হবে না, এটা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে বা যখন লাগবে তখন কোয়েশ্চেনে দিয়ে দিবে, বাট মুখস্থ রাখলেও তোমার হেল্প হয় আর কি। ওকে, সো তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো the distance between earth and sun, which is 1.5 into 10 to the power 11 মিটার। আচ্ছা, দেন আরেকটা ইউনিট, এটা আমরা পিচ্চিকাল থেকে জানি, লাইট ইয়ার। লাইট ইয়ারটা কি ছিল, লাইট যদি লাইটের স্পিডে 1 ইয়ার একটা স্ট্রেট লাইনে মুভ করে, সো তাহলে সে যতটুকু ডিস্টেন্স কভার করবে, দ্যাট ডিস্টেন্স ইজ কল্ড 1 লাইট ইয়ার। ওকে, সো তাহলে ওই লাইট ইয়ারের এই ডিস্টেন্সের এই ব্যাপারটা আমরা জানি। এখন introducing a new unit of distance, it is called parsec. What does that mean? Parsec মানে কি? Parsec এর ব্যাপারটা হলো, it is directly related with parallax method. Parallax method দিয়ে আমরা কি করি, parallax method দিয়ে we determine the distances, right? Parallax method এর আমাদের ফর্মুলাটা কি, এই যে আমরা লাস্ট ক্লাসে এরকম ফর্মুলা দেখছিলাম, চলো tan থিটার এর ফর্মুলা কোথায়, ওয়াও, ফর্মুলা ওখানের মধ্যে লিখে মুছে দিছিলাম। তো বেসিক্যালি আমাদের প্রসিডিওরটা ছিল এইটা, যে tan theta is equal to 1 astronomical unit divided by the distance. So তাহলে this distance is equal to what, 1 astronomical unit divided by tan theta. So এখন এই যে থেটাটা কি, প্যারাল্যাক্স অ্যাঙ্গেল, তাই তো? সো এখন থেটার ভ্যালু যত ছোট, ডিস্টেন্সের ভ্যালু কি হবে, তত বেশি হবে নাকি কম হবে? আরিফিন, থেটার ভ্যালু যত ছোট হবে, ডিস্টেন্সের ভ্যালু তত কি হবে, বেশি নাকি কম? ভাইয়া ডিস্টেন্সের ভ্যালু কম বেশি হওয়ার হবে। কথা না? বেশি বেশি বেশি। বেশি হবে, যে স্টার যত দূরে অ্যাঙ্গেল তত ছোট না, ওইটার জন্য। ভেরি গুড। সো তাহলে রায়হান অলরেডি বলে দিছিল যে কি হবে, বেশি হবে। ওকে, যে অ্যাঙ্গেল যত ছোট, the farther away is the star. ওকে, সো তার মানে প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যত ছোট হবে, স্টারের ডিসটেন্সটা তত বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, তো ডিসটেন্সটা কি হবে, ডিসটেন্স ইজ ইকুয়াল টু 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই tan থিটা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন 1 সেকেন্ড, the distance of a star when theta is equal to 1 arc second. theta equal to 1 arc second, তো তাহলে এটা ডিগ্রির ফর্মে লিখলে কি হয়, 1 সেকেন্ড মানে কত, কত ডিগ্রি, 1/3600 ডিগ্রি হবে না? 1 সেকেন্ড মানে কত মিনিট, 1/60 মিনিট নাকি? 1 সেকেন্ড মানে হলো, এটা আমরা এরকম ডিটেইলসে লিখি, দাঁড়াও সাইডে এরকম লিখে নিই। 1 সেকেন্ড মানে কি, মনে করো সেকেন্ড থেকে আওয়ারে নিবা, 1 সেকেন্ড ইকুয়াল টু কত আওয়ার, 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 আওয়ার না? সো অমন টাইপের ব্যাপার আর কি। তো তাহলে এখানের মধ্যে আমরা আলাদা করে সাইডে একটু লিখে রাখি নোটে, যে 1 arc second is equal to 1/60 arc minute, arc what
1/60 arc minute আর 1 arc minute is equal to 1/60 degree. So 1 arc second is equal to 1/60 into 1/60 মানে কি 1/3600 degrees. So তার মানে প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যদি কি হয় 1 সেকেন্ড হয় তো তার মানে ওটা ডিগ্রি ফর্মে লিখলে পরে কি আসে 1/3600। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সো তার মানে থেটা যদি কি হয় প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যদি হয় 1 আর্ক সেকেন্ড মানে ওটা ডিগ্রি ফর্মে লিখলে কি হবে 1/3600 ডিগ্রি। ওকে, সো এখন এই প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটা যদি আমাদের হয় তো তখন যে ডিসটেন্সটা আমরা পাবো ডিসটেন্স ইজ ইকুয়াল টু 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই tan অফ অ্যাঙ্গেল কত 1 আর্ক সেকেন্ড মানে 1/3600 ডিগ্রি। সো এটার জন্য একটা ডিসটেন্স আসবে না নাকি মোহামেন? এইটার জন্য আমাদের একটা ডিসটেন্স আসবে, ঠিক আছে? সো এখন এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো 1 পারসেক। তো তার মানে 1 পারসেক ডিসটেন্স কাকে বলা হয় 1 সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেলের জন্য যে ডিসটেন্সটা আসবে প্যারাল্যাক্স মেথডে ওই ডিসটেন্সটাকে আমরা বলবো 1 পারসেক। তো তার মানে পারসেক ডিসটেন্সটা কি ভ্যালুটা কত আসে দেখো তো, আমরা যদি এরকম ইয়েতে নেই কি বলে স্ট্যান্ডার্ড ফর্মে লিখি তো তাহলে কত আসে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তো এটা 1.5 ইন্টু 10⁻11 আর এখানে এই জিনিসটা একজন একটু ক্যালকুলেটর বসা বলো তো এই ভ্যালুটা কত হয়? আচ্ছা, সো তাহলে আমরা এটা স্টুডেন্ট বুকের থেকে ভ্যালুটা দেখে নিই, দেখি এটা কত হয়। সো 5.4 into 10⁻14 আসছে। এমন আসার কথা না, 3.09 ইন্টু 10⁻16 আসার কথা এটা। হ্যাঁ ভাইয়া 3.09 into 10⁻16 আসে। তো তাহলে 1.5 ইন্টু 10⁻11 হলো উপরে আর 10 আর ওখানে হলো 1/3600 ডিগ্রি, তাই তো? সো তাহলে আচ্ছা পরে ভাই, এটা এটা রেডিয়ানে না ভাইয়া? না না এটা রেডিয়ানে হবে না? ডিগ্রিতে নিছি। কেন ডিগ্রিতে কেন? আমাদের Last অ্যাঙ্গেলটা class কি না ডিগ্রিতে নিছি না, আর্ক সেকেন্ড আর্ক মিনিট, সো তাহলে ওখানে থেকে আমরা ডিগ্রিতে নিছি। আর রেডিয়ানে যদি আমরা নেই, ঠিক আছে, রেডিয়ানে যদি এরকম আমরা কনভার্ট করি তাইলে পরে আমাদের এমন বড় কোনো এমন ডিফারেন্স আসার কথা না, যে এখানের মধ্যে রেডিয়ানে যদি তুমি এরকম নাও 10 1/3600 যা হয় 1/3600 একই জিনিস, ও বুঝছো? আচ্ছা, হ্যাঁ বুঝছি। জি ভাইয়া, হ্যাঁ তো বুঝছি। তাহলে এই যে অ্যাঙ্গেল যদি খুবই ছোট হয় এই যে এই জিনিসটা when theta is very very small or when theta tends to 0 আর কি, এই ব্যাপারগুলি তোমরা 2 মাস পরে এমনি শিখবা। when theta tends to 0 এটা লিমিটের ম্যাথ বলে আর কি, ঠিক আছে? সো তখন এখানের মধ্যে কি হবে tan theta is approximately equal to theta, sin theta is approximately equal to theta, এমন টাইপের ব্যাপার, বুঝছো? সো এমন টাইপের ব্যাপারগুলি দেখবা। সো এখন এই যে আমরা যেটা বলতেছিলাম 1 পারসেক তাহলে কেমন ডিসটেন্স 1 সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেলের জন্য যে ডিসটেন্সের ভ্যালুটা আসবে দ্যাট উইল বি কল্ড 1 পারসেক। এই যে a parsec is a measure of distance কি it is an abbreviation of parallax second, ঠিক আছে? পারসেকের ফুল ফর্ম হলো প্যারাল্যাক্স সেকেন্ড, যে 1 সেকেন্ড প্যারাল্যাক্স অ্যাঙ্গেলের জন্য যত ডিসটেন্স বের হয় দ্যাট ইজ দ্য ভ্যালু অফ 1 প্যারাল্যাক্স সেকেন্ড অর 1 পারসেক। সো এটা কি ইট ইজ দ্য ডিসটেন্স
a star must be from a sun in order for the angle earth sun to be 1 arc second, যে আর্থ স্টার আর সানের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এই যে আমাদের অ্যাঙ্গেলটা এরকম যে ক্রিয়েট হয়, এই যে অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট হয়, অ্যাঙ্গেল ইকুয়াল টু 1 আর্ক সেকেন্ড হওয়ার জন্য, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 1 আর্ক সেকেন্ড হওয়ার জন্য যে ডিসটেন্সটা হইতে হবে, এই ডিসটেন্সটা তখন কি হবে, 1 পারসেক সমান ডিসটেন্স। ওকে, সো তাহলে এই ব্যাপারটা হোপফুলি কারো এখন বুঝতে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো এই জিনিসটা গেল। দেন 1 লাইট ইয়ার, এটা তো আমরা লাস্ট ক্লাসের শুরুতে এরকম দেখছিলাম। সো লাইট ইয়ার আর পারসেকের মধ্যে কানেকশন কি, 1 পারসেক হলো 3.27 লাইট ইয়ার্স। ওকে, 1 পারসেক হলো কি, 1 পারসেক হলো 3.27 লাইট ইয়ার্স, তেমন। সো এই জিনিসগুলা গেল আমাদের প্যারালেক্স মেথডের ব্যাপার। তো প্যারালেক্স মেথড নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? তো আমাদের স্টেলার এভলিউশন, যে একটা স্টার কিভাবে ফর্ম করে এন্ড এভরিথিং, যে স্টারের লাইফ সাইকেল কেমন কি যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করছি সব। লুমিনোসিটি, ইন্টেন্সিটি, উইন্স ল, ঠিক আছে, এইসব ব্যাপারগুলি নিয়ে আমরা ডিসকাস করছি। এরপরে এই টেবিল আমরা ও লেভেলসে থাকতে সময় দেখছিলাম। দেন তোমাদেরকে ওই যে JNA2 ব্যাচের যে ভিডিও দেওয়া হয়েছে ওখানে মধ্যে আছে, এন্ড এটা বলে দেওয়া হয়েছে যে ইউ উইল নট বি এক্সপেক্টেড টু রিমেম্বার ডিটেইল ফ্যাক্টস লাইক দিস ইন দা এক্সাম, যে এক্সামে এরকম ডিটেইলড আমাদের মনে রাখতে হবে না যে এত থেকে এত টেম্পারেচারের জন্য এই কালার, এত থেকে এত টেম্পারেচারের জন্য এই কালার, বাট একটা জেনারেল একটা আইডিয়া থাকলে বেটার। ওকে, তো এরকম। দেন আমাদের স্পেকট্রাম নিয়ে আমরা হালকা পাতলা কথা বলবো, এটাতে আমরা আসবো। এখন ডিসটেন্স মেজারমেন্টের টেকনিকের মধ্যে অনেক বড় একটা টেকনিক আমরা শিখে ফেলছি কি, প্যারালেক্স মেথড। কিন্তু এরপর প্যারালেক্স মেথডের তো আমরা বললাম যে ইট হ্যাজ আ লিমিটেশন। কি লিমিটেশন? যে সে যত ডিসটেন্স ইচ্ছা তত ডিসটেন্স আসলে চাইলেও বের করতে পারে না, বিকজ প্যারালেক্স অ্যাঙ্গেল একটা সার্টেন অ্যাঙ্গেলের থেকে ছোট হয়ে গেলে পরে তখন কি করা পসিবল না, অ্যাকিউরেটলি ওই অ্যাঙ্গেলটা বের করা পসিবল না। অ্যাঙ্গেল যদি বের করতে না পারি তো তখন আর কি হবে না, তখন আর উই ক্যান নট ডিটারমাইন দ্য ডিসটেন্স। সো তাহলে প্যারালেক্স মেথডে দেয়ার ইজ আ সার্টেন লিমিট, যে এত ডিসটেন্সের বেশি ডিসটেন্স প্যারালেক্স মেথড দিয়ে বের করা পসিবল না। তখন কি করা হয়, তখন উই টেক হেল্প অফ স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। তোমরা যেরকম স্ট্যান্ডার্ড সলিউশন যে বলো কেমিস্ট্রিতে, রায়হান, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড সলিউশন? আর কনসেন্ট্রেশনটা আমরা কি এক্স্যাক্টলি জানি। এক্সেলেন্ট। সো তাহলে তুমি যে সলিউশনের কনসেন্ট্রেশন জানো, তো তার মানে তুমি সলিউশনের আসলে সবই জানো। কিভাবে? তোমাকে একটা সলিউশন দিলাম, বললাম যে এই সলিউশনের কনসেন্ট্রেশন হলো এত মোল পার ডিএম কিউব, ঠিক আছে? সো নাও তুমি এই সলিউশনের একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার নিলা, সার্টেন ভলিউম অফ দ্য সলিউশন নিলা, ওয়াটার না, ওয়াটারই হইতে পারে বাট অন্য সলিউশনও হইতে পারে। সো তুমি কি করলা, ওই সলিউশনের একটা সার্টেন ভলিউম একটা মেজারিং সিলিন্ডারে নিলা। সো ইউ নো দ্য ভলিউম, ইউ নো দ্য কনসেন্ট্রেশন, যে তুমি কি মেজারিং সিলিন্ডারে ঢাললে কি তার কনসেন্ট্রেশন কি আর চেঞ্জ হবে? সলিউশনের কনসেন্ট্রেশন তো যা ছিল ওইটাই। সো মেজারিং সিলিন্ডারে ঢাললা। সো নাও ইউ নো দ্য ভলিউম, নাও ইউ নো দ্য কনসেন্ট্রেশন, ইউ অলওয়েজ নিউ দ্য কনসেন্ট্রেশন। সো এখন ভলিউম আর কনসেন্ট্রেশন ইউজ করে কি করতে পারবা, মোল বের করতে পারবা না? জি ভাইয়া। দেন মোল বের করতে পারলে পরে কয়টা পার্টিকেল আছে তার মধ্যে ওইটা বের করতে পারবা। সো এগুলা রিলেটেড আমাদের যত টাইপের ইনফরমেশন জানা দরকার, অনেকগুলা জিনিসই আমরা জানতে পারি। তেমন অ্যাস্ট্রোফিজিক্সের এখানে ডিসটেন্স মেজারমেন্টের জন্য আমরা কিসের হেল্প নেই? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কাদেরকে বলি? দ্য সেলেস্টিয়াল বডিজ, যাদের আমরা লুমিনোসিটি জানি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কাদেরকে বলা হয়? এমন টাইপের কোন সোর্স, যে এমন কোন লাইট সোর্স যাদের আমরা কি জানি, লুমিনোসিটি আগের থেকেই জানি। ওকে, সো তাহলে লুমিনোসিটি যদি জানা থাকে, দেন ইট ইজ ভেরি ইজি টু ডিটারমাইন দ্য ডিসটেন্স। হাউ? লুমিনোসিটি যদি জানা থাকে, ডিসটেন্স কিভাবে ইজিলি বের করা যায়, ওই জিনিসটা নিয়ে আমরা একটু ফার্স্টে দেখে আসি। আমরা দেখছি এটা অলরেডি, যে ইন্টেন্সিটি এন্ড লুমিনোসিটি রিলেটেড যে ইকুয়েশনটা ছিল না, ওইটা দিয়ে আমাদের কাজ। এই যে
এনার্জি ফ্লাক্স অর রেডিয়েশন ফ্লাক্স অর ইন্টেন্সিটি। এটার ফর্মুলাটা কি ছিল? ইন্টেন্সিটি ইকুয়াল টু পাওয়ার পার ইউনিট এরিয়া। সো এখন পাওয়ারটাকে আমরা কি বলতেছিলাম যে একটা স্টারের পাওয়ার কি? দ্য লুমিনোসিটি অফ দ্য স্টার ইজ দ্য পাওয়ার অফ দ্য স্টার, তাই তো রায়হান? সো তাহলে আমরা যদি লুমিনোসিটি জানি একটা স্টারের, সো তার মানে ওই স্টারের পাওয়ারের ভ্যালু জানি। এন্ড at any instant in time you can determine the intensity। বুঝতে পারছো যে ইন্টেন্সিটি তো আমরা কি করব? we take a certain area of absorbing material। যে মনে করো আমরা কোন একটা সার্টেন অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল নিলাম, দেন ওখানের মধ্যে কত এনার্জি রেডিয়েট হচ্ছে ওইটা পাইছি। তো তাহলে এই যে মনে করো এমন নিলাম, এই আমরা আর্তে এমন একটা স্পেকট্রোমিটার নিছি। তো স্পেকট্রোমিটারের উপরে এসে কি পড়তেছে? লাইট পড়তেছে না? তো স্পেকট্রোমিটারের উপরে এসে কি করলো? ওই স্টারের লাইটটা এসে পড়লো। তো এখন এতটুকু এরিয়াতে কত এনার্জি পাইলাম? এরিয়া তো আমি জানি যে দিস ইজ দ্য এরিয়া ওভার হুইচ দ্য এনার্জি ইজ বিং রেডিয়েটেড। সো তাহলে আমি এখানের মধ্যে কি করতে পারতেছি? ইন্টেন্সিটিটা বের করতে পারতেছি না? সো তাহলে আই নো দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টার অন আর্থ, যে ওই যে স্টারটা যত দূরেই থাকুক তার ইন্টেন্সিটি কত এট দ্য সারফেস অফ দ্য আর্থ, ওই ইন্টেন্সিটি আমরা কি করে ফেললাম? বের করে ফেললাম। সো উই নো দ্য ইন্টেন্সিটি। ওকে, সো আমরা ইন্টেন্সিটি জানি। এন্ড ওইটা যদি একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হয়ে থাকে তো তাহলে আমি কি জানবো? তার লুমিনোসিটি জানবো না রায়হান? জি ভাইয়া। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হওয়ার জন্যই মেইন কন্ডিশনটাই হলো আই মাস্ট নো দ্য লুমিনোসিটি অফ দ্যাট সেলেস্টিয়াল বডি। সো তাহলে আমি লুমিনোসিটি জানি, আর ইন্টেন্সিটি আমি কি করতে পারবো? স্পেকট্রোমিটার ইউজ করে ইন্টেন্সিটি ডিরেক্টলি বের করা যায়। সো আই নো দ্য ইন্টেন্সিটি, আই নো দ্য লুমিনোসিটি। এখন এই যে আমার ফর্মুলার মধ্যে এই যে আমার ডি, এই যে এই ডিসটেন্স ডিটা, এই ডিটা কি? দিস ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্টার এন্ড আর্থ, তাই তো? এই যে D1 D2 এইগুলা যে আমরা লিখছিলাম, এই D1 D2 গুলা কি ছিল? ডিসটেন্স গুলো ছিল না বলতো রায়হান? যে যত ডিসটেন্স ওই রেডিয়েশনটা দূরে গেছে নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমরা আরো ডিটেইলে দেখতেছি এর পরের মিটিং এ। এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম ওখানের মধ্যে আমরা আবার শুরু করি যে ইন্টেন্সিটি আমরা স্পেকট্রোমিটার দিয়ে বের করতে পারি। এন্ড স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মানে হলো আমরা তার লুমিনোসিটি আগের থেকে জানি। সো কারা কারা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হইতে পারে ওই ব্যাপারে আমরা দেখবো একটু পরে, যে হোয়াট আর দ্য সেলেস্টিয়াল বডিজ দ্যাট ক্যান বি রিগার্ডেড অ্যাজ স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, যে কাদের ইন্টেন্সিটি কি বলে, কাদের লুমিনোসিটি আমরা আগের থেকে জানি, ওইটা লিস্ট আমরা দেখব। ঠিক আছে, তো কারা কারা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল তাদের ওইটা ব্যাপারটা দেখবো। সো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল থাকলে তার লুমিনোসিটি জানি এন্ড তার ইন্টেন্সিটি যে কোনো টাইমে বের করা যায়। সো ডিসটেন্সটা নিয়ে কথা বলতেছিলাম যে দা ডিসটেন্স ডি, যে এই যে আমাদের কোন একটা লাইট সোর্স, সে তার লাইটটা কি করে? স্ফেরিক্যালি সব ডিরেকশনে ছড়ায় দেয়। সো তাহলে এই যে স্ফেরিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, সো তাহলে এর জন্য আমাদের এই যে সারফেস এরিয়াটা, এই যে সারফেস এরিয়াটা এটা কি? একটা স্ফেরিক্যাল একটা সারফেস এরিয়া। দেখে এখানে আমাদের 2 ডাইমেনশনে দেখে মনে হতেছে একটা সার্কেল, কিন্তু এটা কি 3 ডাইমেনশনে সব ডিরেকশনে ছড়া যায় না? তো তাহলে এটা বেসিক্যালি কি? দিস ইজ আ স্ফেরিক্যাল সারফেস। তো এই যে স্ফেরিক্যাল সারফেসে যে স্ফেরিক্যালি সব ডিরেকশনে যে ছড়ায় যাচ্ছে, সো তাহলে একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। এখন এই আর যে দ্য ডিসটেন্স ফ্রম দ্য লাইট সোর্স এন্ড দ্য আর্থ সারফেস, তো এই ডিসটেন্সটা হলো ডি, ঠিক আছে, রেডিয়াসটা হলো ডি। সো এখন আমরা কি করতে পারি? ইন্টেন্সিটির এই ফর্মুলাটা ইউজ করে, যে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের লুমিনোসিটি আগে থেকে জানি, ওকে, ইন্টেন্সিটি বের করতে পারবো। সো ডিসটেন্সটাকে সাবজেক্ট করে হোয়াট উই ক্যান ডু, ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করা পসিবল না রায়হান? জি ভাইয়া। তো এইটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের টেকনিক, যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের টেকনিকটাই কি?
দেয়ার আর স্পেসিফিক বডিজ ইন দা ইউনিভার্স যাদের আমরা লুমিনোসিটি আগের থেকে জানি, ইন্টেন্সিটি বের করা কোনো ব্যাপার না। সো তাহলে লুমিনোসিটি যদি জানা থাকে এন্ড ইন্টেন্সিটি বের করে ফেললে পরে তখন ডিসটেন্সটা কি করা যায়, ডিটারমাইন করা যায়। সো এই মেথড কিভাবে কি কাজ করে এখানের মধ্যে দেখো ডিটেইলসে বলতেছে। লেটস সি স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের কথা কি বলে। এই যে we saw previously that brightness of a star was linked to its size and its temperature, ওই যে লুমিনোসিটির ব্যাপারটা যে বলছিলাম। However, the Stefan-Boltzmann law only considers the power output of the star at its surface. তো এখন এই যে the luminosity of a star is its overall power output over the entire surface। তো তাহলে ওই যে পুরা স্টারের আউটার সারফেস আর ওখান থেকে যে এনার্জিটা যে পাওয়ারটা যে রিলিজ করে ওইটা। তো how bright it looks to us or how much energy we receive from it, এটা কিসের উপর ডিপেন্ড করবে? স্টারের লুমিনোসিটি যেটা আছে ওইটার উপরে তো ডিপেন্ড করবেই, কিন্তু আরেকটা জিনিস কি, ডিসটেন্সের উপরে। যে মনে করো রায়হান, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, বোথ দ্য স্টারস আর সেম ডিসটেন্স অ্যাওয়ে, স্টার এ বি। তো এখন স্টার বি এর লুমিনোসিটি বেশি, স্টার এ এর লুমিনোসিটি কম। এখন এই আর্থ, তো এখন কাকে বেশি ব্রাইট মনে হবে? স্টার এ কে বেশি ব্রাইট মনে হবে নাকি স্টার বি কে বেশি ব্রাইট মনে হবে? ভাইয়া বি কে। স্টার বি এর লুমিনোসিটি বেশি এন্ড ডিসটেন্স দোনো জনের সেম, সো তাহলে স্টার বি কে বেশি ব্রাইট মনে হবে। ভেরি গুড। এখন আমাদের যদি এমন হয় লুমিনোসিটি দোনো জনের সমান এন্ড দোনো জনের ডিসটেন্সও সমান, সো কাকে বেশি ব্রাইট মনে হবে, কাকে কম ব্রাইট মনে হবে? লুমিনোসিটিও সমান ভাইয়া, হ্যাঁ, তাহলে তো ভাইয়া দুটোই সেম সেম ব্রাইটনেস। ব্রাইটনেস দেখাবে। ভেরি গুড। সো এটা গেল। এখন যদি এমন হয় দুইটা সেম লুমিনোসিটির কিন্তু স্টার এ হলো কাছে, স্টার বি হলো দূরে, এখন কাকে বেশি ব্রাইট মনে হবে? একটু রিপিট করতে পারবো কোশ্চেনটা? এখানেও দোনোটা লুমিনোসিটি সেম, বুঝছো? দোনোটা লুমিনোসিটি সেম। এখন স্টার এ হলো আর্থের কাছে, যে স্টার এ হলো আর্থের থেকে কাছে, স্টার বি হলো আর্থের থেকে দূরে। তো এখন কার ব্রাইটনেস বেশি মনে হবে, কার ব্রাইটনেস কম মনে হবে? এর ব্রাইটনেসটা বেশি মনে হবে। ভেরি গুড। সো তাহলে লুমিনোসিটি সেম হলেও একজনকে বেশি ব্রাইট একজনকে কম ব্রাইট মনে হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। সো ওই কথাটা এখানের মধ্যে বলতেছে যে হাউ ব্রাইট আ স্টার লুকস টু আস অর হাউ মাচ এনার্জি উই রিসিভ ফ্রম ইট ডিপেন্ডস অন হাউ ফার অ্যাওয়ে দ্য স্টার ইজ। এই যে ফিগার ডি তে এরকম দেখাইতেছে, দেখো সবগুলি ক্যান্ডেল সেম ব্রাইটনেসে জ্বলতেছে, কিন্তু যেটা কাছে আছে তাকে বেশি ব্রাইট মনে হচ্ছে, যেটা যত দূরে তাকে তত কম ব্রাইট মনে হচ্ছে, তত ডিম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই যে it follows that if we knew the power output of a star then how bright it appears to us from earth would give away the distance। এই যে যেটা বললো যে আমরা যদি পাওয়ার আউটপুটটা জানি, মানে কি আমরা যদি লুমিনোসিটিটা জানি, পাওয়ার আউটপুট অফ আ স্টার মানে কি লুমিনোসিটি। সো it follows that if we knew the power output of a star, that means if we know the luminosity of a star, then ওইটাকে কত ব্রাইট বা কত কম ব্রাইট মনে হবে এটা কার উপরে ডিপেন্ড করবে? ইট উইল ডিপেন্ড অন দ্য ডিসটেন্স। সো এই যে বুক 1 এ যে এএস এর কথা বলতেছে, in book 1 section 3d.4 we saw that measurements of energy intensity are calculated as power per unit area। এটা তো আমরা ইউনিট 5 এও দেখেই আসছি, মাত্রই দেখলাম যে ইন্টেন্সিটি ইকুয়াল টু পাওয়ার পার ইউনিট এরিয়া এন্ড ইট ফলোজ ইনভার্স স্কয়ার ল, মানে ডিসটেন্স ডাবল হলে ইন্টেন্সিটি 1/4 হয়ে যাবে, ডিসটেন্স 3 টাইমস হলে ইন্টেন্সিটি 1/9 হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। সো এই যে the inverse square law means that the energy emitted by a star will spread out in all directions over distance over the surface of an increasing sphere। ওকে, সো বলতেছে কি যে ফিগার ই, এই যে ফিগার ই তে এখানের মধ্যে ওরকম দেখাইতেছে, দেখো এই ডিসটেন্সটা কম, সো তাহলে এখানে কি ইন্টেন্সিটি হবে বেশি, সেম এনার্জিটা বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সো তাহলে এখানে ইন্টেন্সিটি কমে গেল। এখানের মধ্যে কি সেম এনার্জি আরো বড় এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সো তাহলে এখানে ইন্টেন্সিটি আরো কম, এমন টাইপের ব্যাপার। সো যে as the surface area of a sphere is 4 pi r square, this gives an equation for the radiant energy intensity at a distance d, I equal to L divided by 4 pi d square, where L is the luminosity in watts। সো তাহলে
ট্রিকটা কি? ইফ উই নো দ্য লুমিনোসিটি and we can measure the intensity, then তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি বের করা পসিবল? We can determine the distance. So এই যে এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে, কেমন? The sun has a luminosity of এত, সরি দাঁড়াও স্ক্রিন শেয়ারটা আরেকবার অন করে নিই। ওকে, আচ্ছা ভাই, আমরা লুমিনোসিটির ভ্যালুটা কিভাবে পাই, মানে কিভাবে অবটেন করছি, মানে পেয়েছি আমরা? ওই তো লুমিনোসিটি বের করা কয়েকটা টেকনিক আছে, ওই ব্যাপারগুলি বলবো আমরা, ঠিক আছে? লুমিনোসিটি বের করা কয়েকটা আলাদা আলাদা টেকনিক আছে এখানের মধ্যে। এর জন্য আমরা বলছিলাম যে আমরা বলছিলাম না যে ডিসটেন্স মেজারমেন্টের এই টেকনিক গুলা কি ওভারল্যাপিং, বুঝছো? প্যারালেক্স মেথড দিয়ে ডিসটেন্স বের করছি, ইন্টেন্সিটি তো বের করতে পারি। সো তাহলে ইন্টেন্সিটি জানি, ডিসটেন্স জানি, সো তাহলে লুমিনোসিটিকে সাবজেক্ট করে কি করা পসিবল? লুমিনোসিটি বের করা পসিবল না রায়হান? হ্যাঁ, তাহলে ইন্টেন্সিটি আমরা কিভাবে বের করছি, মানে কিভাবে বের করছি অ্যাকচুয়ালি? ইন্টেন্সিটির ব্যাপারটা হলো, তোমাকে যদি আমি এখন এমন করি যে মনে করো আমার এই কম্পিউটার স্ক্রিন থেকে এই যে তুমি যে ইয়েটা দেখতে পাইতেছো তোমার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে, এই যে একটা সার্টেন লাইট আসতেছে, তুমি রুমের বাকি সব লাইট বন্ধ করে দাও। ওকে, তুমি রুমের বাকি সব লাইট বন্ধ করে দাও। এখন ল্যাপটপ স্ক্রিনের থেকে কি করতেছে? একটা আলো আসতেছে না, বলো তো রায়হান? জি ভাইয়া। আচ্ছা, সো এখন তুমি ল্যাপটপ স্ক্রিনের থেকে এই যে আলোটা আসতেছে, তুমি ল্যাপটপ স্ক্রিনের যত কাছে মুখটা নিবা তত কি মনে হয়? বেশি ব্রাইট মনে হইতেছে স্ক্রিনটা। তুমি চোখটা যত দূরে সরায় নিবা আস্তে আস্তে কি কি হয়? ব্রাইটনেসটা একটু কমে আসে না? যে আমাদের চোখে তো এটা কম লাগতেছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, সো এখন হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, এই যে আমাদের এই হলো মনে করো লাইট সোর্স। ওকে, এই হলো লাইট সোর্সটা। সো এখন এই লাইট সোর্সটা যে এই যে লাইট যে এমিট করবে, এই যে সব ডিরেকশনে এই যে লাইট যে এমিট করতেছে, সো এখন আমরা কি করলাম? আমরা আমাদের নিজেদের মতো এমন একটা সারফেস নিলাম যে আমরা দিস ইজ আওয়ার টেস্ট সারফেস, এটা হলো আমাদের টেস্ট সারফেস। সো এখন টেস্ট সারফেসের মধ্যে আমরা দেখি যে আমাদের ইন্টেন্সিটি তো এক এক জায়গায় এক এক রকম হবে, ইন্টেন্সিটি তো কনস্ট্যান্ট থাকবে না। ইন্টেন্সিটি কি হবে? কাছে নিলে ইন্টেন্সিটি বাড়বে, দূরে নিলে ইন্টেন্সিটি কমে আসবে নাকি রায়হান? জি ভাইয়া। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, তোমাকে এই এক্সাম্পলটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই মনে করো সান, তো এখন সানের ইন্টেন্সিটি কত ওইটা আমরা বের করব। সো এই আমাদের আর্থ। সো এখন আর্থের তো প্রত্যেক জায়গাতেই সানের লাইটটা পড়তেছে। সো এখন আমরা বাংলাদেশে আছি এমন একটা জায়গাতে, সো এখানের মধ্যে আমি একটা এরকম কি করলাম, একটা মেটাল প্লেট রাখলাম। এখন এই মেটাল প্লেটের উপরে এসেও তো কিছু একটা কি পড়বে, সানলাইট পড়বে না? জি ভাইয়া, পড়বে। তো এই যে আমার মেটাল প্লেটের এরিয়া আমি জানি নাকি, মেটাল প্লেটের এরিয়া জানি, এন্ড এই এরিয়াতে কতটুকু পাওয়ার এসে পড়তেছে, এই পাওয়ারটা আমি কি করতে পারবো? মেটাল প্লেটটা যদি আমি কোন একটা কি করে রাখি, মনে করো মেটাল প্লেটটাকে কোন একটা ওরকম ফোটো কাউন্টারের সাথে কানেক্ট করে দিলাম যে পার সেকেন্ডে কয়টা ফোটন আসতেছে, ঠিক আছে? ওই জিনিসটা দিয়ে আমি কি করতে পারবো? আই ক্যান ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি এন্টারিং ইনটু দিস এরিয়া। যে আমি যতটুকু একটা স্ট্রিপ অফ মেটাল নিছি, মনে করো 1 মিটার স্কোয়ার সমান একটা মেটাল নিলাম, তো এই এরিয়াতে কতটুকু এনার্জি এসে রেডিয়েট হচ্ছে এইটা আমি বের করতে পারবো না? জি ভাইয়া, বের করতে পারবো তো আমরা। তাহলে এটাই তো আমার ইন্টেন্সিটি এট দ্যাট পয়েন্ট অন দ্য আর্থ। সো তাহলে সান থেকে আর্থের ওই পজিশনে এত ইন্টেন্সিটি, বুঝতে পারছো? জি ভাইয়া, এখন বুঝছি। তো তাহলে ইন্টেন্সিটি এমন ভাবে আমরা বের করে ফেললাম। তো এখন সানের সাথে আর্থের ডিসটেন্স আমরা অনেকগুলা ওয়েতে ওরকম ডিটারমাইন করছি, অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইউজ করে সায়েন্টিস্টরা ওরকম ডিটারমাইন করছে, দেন তারা এমন ভাবে কাজ করে। অর এই যে আমরা প্যারালেক্স মেথড দিয়ে কি করি, প্যারালেক্স মেথড দিয়ে ডিসটেন্স বের করতে পারি না? তো একটা স্টারের জন্য প্যারালেক্স মেথড দিয়ে ডিসটেন্স বের করা হয়েছে, দেন আবার স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড দিয়ে ডিসটেন্স বের করা হয়েছে, দেন ডিসটেন্স গুলি কম্পেয়ার করছি যে দেখছি যে আসলে মেথড গুলি ঠিক নাকি না। যদি একটা মেথড দিয়ে একরকম ডিসটেন্স আসে আর একটা মেথড দিয়ে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডিসটেন্স আসে, তো তখন বুঝে যাবে কি যে
আসলে আমাদের এখানের মধ্যে কোনো একটা ভুল হইতেছে, কিন্তু এই ওভারল্যাপিং ওরকম একটা দিয়ে আরেকটাকে ওরকম জাস্টিফাই করায় ক্রস চেকিং করে করে দেন এইগুলা টেকনিক অ্যাকচুয়ালি পাস করা হয়েছে, বা এগুলা টেকনিক এখন ইউনিভার্সালি ইউজ হয়, বুঝছো? সো এখন এই যে এখানের মধ্যে যেটা বলতেছে যে সানের লুমিনোসিটি কত, 3.8 ইন্টু 10⁻26। এখন বলতেছে হোয়াট ইজ দ্য রেডিয়েন্ট এনার্জি ইন্টেন্সিটি ফ্রম দ্য সান এট দ্য সারফেস অফ দ্য আর্থ। সো তার মানে ইন্টেন্সিটির ভ্যালু বের করতে বলছে। সো ইন্টেন্সিটির ভ্যালু কত হবে এটা। সো তার মানে এই ভ্যালুটা দেখে কি বোঝা যাচ্ছে রায়হান, তুমি যদি আর্থে এমন একটা 1 মিটার স্কোয়ারের একটা স্ট্রিপ নাও, এই স্ট্রিপের মধ্যে পার সেকেন্ডে কত এনার্জি এসে পড়বে, 1300 জুল। 1300 joules. ভেরি গুড। সো তাহলে এমন টাইপের একটা ব্যাপার হওয়ার কথা। Yes, it will vary depending upon the position, যে পোলার রিজিয়নে তো এনার্জি কম, ইকুয়েটোরিয়াল রিজিয়নে এনার্জি বেশি, এটা হলো একটা এভারেজ। ওকে, আচ্ছা। সো এখন এই যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেইন কথাটা বলতেছে কি, some stars including some variable stars and supernova, এই যে এই দুইটা জিনিস বেসিক্যালি, ভেরিয়েবল স্টার আর সুপারনোভা, ভেরিয়েবল স্টার গুলিকে বলা হয় পালসার। পালসার হোন্ডা না, ঠিক আছে? পালসার হলো তাদেরকে বলা হয় যে স্টারগুলি পালস করে, মানে কি জ্বলে আর নিভে, তাদের ব্রাইটনেস একবার বাড়ে একবার কমে, ব্রাইটনেস একবার বাড়ে একবার কমে, তারা এরকম পালসিং করতে থাকে, বুঝছো? সো এগুলা ভেরিয়েবল স্টার গুলাকে বলা হয় পালসার। আর সুপারনোভা তো আমরা জানি যে কোন একটা রেড সুপার জায়ান্ট, যে বিশাল কোন একটা স্টার যদি থাকে দেন তার লাইফের শেষের দিকে সে কি করে, সুপারনোভা এক্সপ্লোশন করে। সো এটা হলো সুপারনোভা। সো এখন এখানের মধ্যে কি, তাদের এমন প্রপার্টি আছে যে দে হ্যাভ প্রপার্টিজ হুইচ মিন দেয়ার লুমিনোসিটি ক্যান বি ডিটারমাইন্ড কোয়াইট সেপারেটলি ফ্রম আদার মেজারমেন্টস, যে অন্য কোনো মেজারমেন্ট বাদ দিয়ে ডিফারেন্ট একটা ওয়েতে কি করা পসিবল, এরকম ভেরিয়েবল স্টার গুলির এন্ড সুপারনোভা গুলির লুমিনোসিটি বের করা পসিবল। সো তার মানে কি, যা যেসব সেলেস্টিয়াল ইভেন্ট বা যেসব সেলেস্টিয়াল বডির লুমিনোসিটি আমরা বের করতে পারি তাদেরকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলবো নাকি? সো এর জন্য এটা বলতেছে যে দিজ আর নোন অ্যাজ স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। তো তার মানে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কাদেরকে বলবো রায়হান, যাদের লুমিনোসিটি আমরা বের করতে পারি বা যাদের লুমিনোসিটি আমরা আগের থেকেই জানি, বুঝতে পারছো? জি ভাই বুঝেছি। আচ্ছা, সো এখন বলতেছে যে ইফ উই হ্যাভ আ ফিগার ফর লুমিনোসিটি এন্ড মেজার দ্য এনার্জি ইন্টেন্সিটি দ্যাট ইজ ব্রাইটনেস অফ আ স্টার রিচিং দ্য আর্থ, তো তখন কি করা পসিবল, উই ক্যান দেন ক্যালকুলেট হাউ ফার ইট ইজ অ্যাওয়ে ফ্রম আস বাই কম্পেয়ারিং ইট উইথ দ্য স্ট্যান্ডার্ড ক্যান্ডেল অফ দ্য সেম লুমিনোসিটি। সো এমন কাজটা কিভাবে হয়, ঠিক আছে, এই প্রসিডিওরটা কেমন কি হচ্ছে, ওখানের মধ্যে আমরা ফার্স্ট একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেখি, দেন এই যে ভেরিয়েবল স্টার, দেন টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপ, এগুলা দেখলে পরে উই উইল বি ডান উইথ ডিস্টেন্স মেজারমেন্ট টেকনিক। দেন আমাদের জাস্ট বাকি থাকবে কি, এজ অফ দ্য ইউনিভার্স বের করা। ওখানের মধ্যে ওই যে আমরা স্পেকট্রাম নিয়ে বলছিলাম না কথা বলবো, সো স্পেকট্রামের ব্যাপারগুলি ওখানের মধ্যে আসবে। এজ অফ দ্য ইউনিভার্সের মধ্যে ওরকম যে হাউ ওল্ড ইজ দ্য ইউনিভার্স, ইউনিভার্সের ফেট কেমন হবে, যে ফাইনালি ইউনিভার্স কি অলওয়েজ এক্সপ্যান্ড করতে থাকবে, নাকি এক্সপ্যান্ড করে করে একসময় এক্সপেনশন বন্ধ করে দিবে, নাকি এক্সপ্যান্ড করতে করতে একসময় আবার এরপর আবার কন্ট্রাক্ট করা শুরু করবে। সো এই ব্যাপারগুলি পড়লে পরে উই উইল বি ডান উইথ ইউনিট 5, বুঝতে পারছো? তো তাহলে যেই কথাটা ক্লাস কি এখন শেষ? অলমোস্ট শেষের দিকে, আমরা এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে স্ট্যান্ডার্ড আমার ক্যান্ডেল। কারেন্ট মাত্র আসছে, এখনই জয়েন করি। ঠিক আছে, সমস্যা নাই। সো এখন যে ভিডিও দিয়ে কথাটা দিবে? বলতেছিলাম, হ্যাঁ ওইটা দিয়ে দিব, সমস্যা নাই, আর ফেসবুকে তো আছেই। সো এখন এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কাদেরকে বলি, যাদের লুমিনোসিটি আমরা অন্য কোন একটা ডিফারেন্ট মিনসে বের করতে পারি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে একটা এক্সাম্পল ক্যালকুলেশন আছে, কি বলতেছে দেখো, দ্য লুমিনোসিটি অফ বেটেলগিজ ইজ এত, তো লুমিনোসিটি জানি, ইটস রেডিয়েন্ট এনার্জি ইন্টেন্সিটি এট আর্থ ইজ এত। সো ইন্টেন্সিটি জানি, লুমিনোসিটি জানি, সো ডিসটেন্স বের করা কি কোনো ব্যাপারই না, ইন্টেন্সিটি ইকুয়াল টু লুমিনোসিটি ডিভাইডেড বাই 4πd স্কয়ার। তো ডি টাকে সাবজেক্ট করে উই ক্যান ডিটারমাইন দ্য ডিসটেন্স। মিটারে লিখলে এত, লাইট ইয়ারে লিখলে এত, পার্সেকে লিখলে এত। ওকে, সো
এটা হলো আমাদের ডিসটেন্স বের করার টেকনিক ইউজিং হোয়াট, ইউজিং স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। ওকে, সো এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে, যে এই যে ভেরিয়েবল যে স্টার, এই ভেরিয়েবল স্টারটা লুমিনোসিটি আসলে কিভাবে বের করা হয়, এটা একজন সায়েন্টিস্ট খুবই বড় একটা কাজ করছে এই যে হার্ভার্ডে। ওভার আ পিরিয়ড অফ ইয়ার্স এট দ্য বিগিনিং অফ দ্য 20th century, Henrietta Leavitt, working at the Harvard College Observatory, catalogued many stars in the nearby Magellanic Clouds. She কি করছে, she monitored them over time and found that for some stars their brightness changed, যে কয়েকটা স্টারের ব্রাইটনেস এরকম চেঞ্জ হচ্ছে একটা রিপিটিং সাইকেলে, যে চেঞ্জিং ইন আ রিপিটিং সাইকেল। কেমন? The time period of this oscillation in brightness was constant, যে এরকম একটা সার্টেন টাইম পিরিয়ড মেইনটেইন করে, একবার ইন্টেন্সিটি বাড়ে একবার ইন্টেন্সিটি কমে, এমন টাইপের ব্যাপার, বুঝছো? and importantly was in direct proportion to the luminosity of the star. So তার মানে টাইম পিরিয়ড এন্ড লুমিনোসিটি কি, তারা একটা লগারিদমিক একটা রিলেশনশিপ বের করছিল। এখানে ওরকম ডিটেইলস বলা নাই, কিন্তু এখানের মধ্যে ডিটেইলটা কি, দে অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য লগারিদমিক রিলেশনশিপ, যে তারা এই যে পিরিয়ডিক এরকম ব্যাপারটা বের করছে, দেন কি করছে, লগ অফ লুমিনোসিটি এন্ড টাইম পিরিয়ড যখন নাকি তারা এমন কম্পেয়ার করছে, তখন তারা দেখছে কি এমন একটা গ্রাফ আসে, বুঝছো, যে লগারিদমিক রিলেশনশিপ বিটুইন দ্য লুমিনোসিটি এন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য পালসেটিং স্টার। অনেকগুলা পালসেটিং স্টার এরকম অবজার্ভ করার পর দেন তারা কি দেখছে, এমন টাইপের একটা ব্যাপার, যে টাইম পিরিয়ড যত বেশি ইন্টেন্সিটি তত কি বলে লুমিনোসিটির ভ্যালু তত বেশি, টাইম পিরিয়ড যত কম লুমিনোসিটির ভ্যালু তত কম। সো তখন আমরা কি করতে পারি, কোন একটা এরকম স্টারে, মনে করো গ্যালাক্সি আমরা কোন একটা অবজার্ভ করতেছি, ঠিক আছে রায়হান, তো এমন তো একটা গ্রাফ অলরেডি প্রিপেয়ার করা আছে, বুঝছো, এমন একটা গ্রাফ অলরেডি কি করা আছে, প্রিপেয়ার করা আছে, যে হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ এরকম স্টার তারা অবজার্ভ করছে, পালসিং স্টার, এমন তারা অবজার্ভ করে কি করছে, লগ অফ লুমিনোসিটি অফ পালসেটিং স্টারস এন্ড দেয়ার টাইম পিরিয়ড, তাদের মধ্যে এরকম রিলেশনশিপ বের করছে। এখন এই ব্যাপারটা নরমালি লজিক্যালও, বুঝছো, কেমন, যার নাকি লুমিনোসিটি বেশি, ঠিক আছে, লুমিনোসিটি বেশি হলে তার লুমিনোসিটির ভেরিয়েশনটাও কি হবে, একটা লম্বা টাইম ধরে হবে না, বলতো রায়হান? জি ভাইয়া। যে লুমিনোসিটির ভ্যালু যত বেশি হবে লুমিনোসিটির ভেরিয়েশনটা তত লম্বা টাইম ধরে হবে, সো টাইম পিরিয়ড তত বেশি। আর একটা স্টারের লুমিনোসিটির ওরকম ডিফারেন্সটা যত কম হবে তত তার টাইম পিরিয়ড ফর দ্য ডিফারেন্স ওইটা আমাদের ওরকম কম আসে, এমন টাইপের ব্যাপার। কি বলতেছে দেখো, এই যে the brightness variations typical of are Lyrae variable stars, এগুলি স্টার অ্যাকচুয়ালি আমাদের নাম মনে রাখার দরকার নাই। These are stars which have left the main sequence but have not yet exhausted all of their nuclear fuels. তো মেইন সিকোয়েন্স থেকে বের হয়ে গেছে কিন্তু এখনো সব ফিউশন শেষ করে নাই। They alternately expand and contract, causing their light to change repeatedly. সো এখানের মধ্যে ডিটেইলসটা লেখা, কি বলতেছে আমরা একটু দেখি। কি বলতেছে, it was possible to calculate the intrinsic luminosity of these stars as they were close enough to use trigonometric parallax to find their distance. তো কি করছে, সে খুবই বুদ্ধির একটা কাজ করছে, কি ওই স্টারগুলি আমাদের প্যারাল্যাক্স মেথডের ডোমেইনের মধ্যে ছিল, মানে প্যারাল্যাক্স মেথড দিয়ে বের করা যায় এমন একটা ডিসটেন্সের মধ্যে ছিল, বুঝছো। সো তার মানে কি, প্যারাল্যাক্স মেথড দিয়ে আমরা ডিসটেন্স বের করে ফেললাম রায়হান, তো প্যারাল্যাক্স মেথড দিয়ে ডিসটেন্স বের করে ফেলছি, সো ডিসটেন্স জানি, ইন্টেন্সিটি তো বেরি করতে পারি, সো লুমিনোসিটি ডিটারমাইন করলাম। তো সবগুলার এরকম লুমিনোসিটি বের করতেছি এন্ড টাইম পিরিয়ডের সাথে কম্পেয়ার করতেছি, যে টাইম পিরিয়ডের সাথে লুমিনোসিটিটার অ্যাকচুয়ালি রিলেশনশিপটা কেমন। দেন পরে দেখা গেছে কি ওরকম লগারিদমিক রিলেশনশিপটা সেট আপ করা গেছে, যে লুমিনোসিটির সাথে টাইম পিরিয়ডের রিলেশনশিপটা এমন। এই যে Leavitt had discovered the period luminosity relation, এই জিনিসটা মাত্র যেটা বললাম, এই যে লুমিনোসিটি এন্ড টাইম পিরিয়ডের রিলেশন সে সেট আপ করছে। কি করছে, a longer time period for oscillation meant a brighter star. তো তার মানে টাইম পিরিয়ড যার যত বড় ওই স্টারের ব্রাইটনেস তত বেশি, টাইম পিরিয়ড যত ছোট
ব্রাইটনেস তত কম, মাত্র যেটা বললাম ওইটাই। So astronomers then took this relationship and used it to determine the luminosity of variable stars at much greater distances. So এমন ডিসটেন্স দূরে যেখানে প্যারাল্যাক্স মেথড ইউজ করা পসিবল না, ওইটার জন্য কি করছে তারা, এরকম স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মেথড ইউজ করছে। সো এই যে from the luminosity the distance to the stars can be determined using our expression of the radiant energy flux observed on the earth. সো তাহলে যেটা বললাম যে যেগুলি কাছাকাছি আছে ওগুলোর জন্য তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল প্লাস প্যারাল্যাক্স মেথড দুটোটা ইউজ করা যায়, কিন্তু যেগুলো অনেক দূরে আছে ওইটার জন্য কি করতে হবে, ওইটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ছাড়া অন্য কোনো ভায়াবল অপশন নাই। সো এটা বলতেছে যে আর লিরে ভেরিয়েবল স্টারস allow us to measure distances to about 760,000 parsec. সো তার মানে ওই যে আমাদের লিভিট যে রিলেশনশিপটা সেটআপ করে গেছে ওইটা ইউজ করে কি করা পসিবল, 760,000 পারসেক ডিসটেন্স পর্যন্ত বের করা পসিবল। এই যে এখানের মধ্যে একটা কথা বলতেছে, however লিভিট particularly studied Cepheid variable stars. Cepheid variable কাদেরকে বলে, এই জিনিসটা অনেকজনের কোয়েশ্চেন থাকে, তো এটা আমরা এখন একটু ক্লিয়ার করব। Cepheid variable কাদেরকে বলে? These are there are two types of these. কেমন? And the more luminous type 1 Cepheids give us the greatest distance measurements using standard candle technique to about 40 million parsec. So এখন Cepheid variable কাদেরকে বলা হয়? Cepheid variable হলো এরকম পালসেটিং স্টার, বুঝছো? Cepheid variable এরকম পালসেটিং স্টার, তো Cepheid variable হাই ব্রাইটনেস এন্ড লো ব্রাইটনেস Cepheid variable হয়। হাই ব্রাইটনেস Cepheid variable গুলি ইউজ করে কি করা পসিবল, অনেক বেশি ডিসটেন্সের স্টার গুলা কত দূরে আছে ওইটা বের করা পসিবল, বুঝতে পারছো? সো মেইনলি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল প্রসেসটা কি রায়হান? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল প্রসেসটাই হলো এমন যে এই স্টার গুলার বা এই সেলেস্টিয়াল বডি গুলার লুমিনোসিটি আমরা আগের থেকে জানি, ইন্টেন্সিটি যে কোনো সময় বের করা যায়, তো লুমিনোসিটি এন্ড ইন্টেন্সিটি জানা থাকলে পরে ডিসটেন্সটা বের করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের প্রসেসটা কি, ডিসটেন্স বের করার এই প্রসেস, বেসিক্যালি এই যে এক্সাম্পল ক্যালকুলেশনটা, দিস ইজ দা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া নাই। ওকে, তাহলে এইটা গেল। নাও দ্য ফাইনাল থিং, টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপ। এই জিনিসটা কি, যে একটা স্টারের কালার দেখে, ঠিক আছে, একটা স্টারের কালার দেখে কি করা পসিবল, একটা স্টারের কালার দেখে তার টেম্পারেচার বের করা পসিবল, তাই তো? তো একটা স্টারের কালার দেখে তার টেম্পারেচার বের করলাম, আর টেম্পারেচারটা আমরা ওরকম একটা রেঞ্জ বের করতে পারি। দেন এই টেম্পারেচারটার কি করতে পারবো, এই যে আমাদের হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রাম আছে না, তো হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রাম ইউজ করে কি করব, এই টেম্পারেচারের করেসপন্ডিং লুমিনোসিটি বের করব ফ্রম হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রাম। দেন ইন্টেন্সিটি তো জানি, intensity measured use I and L to find distance. So এটা হলো আরেকটা মেথড, বুঝছো? কিন্তু এটা হলো সবচেয়ে লিস্ট রিলায়েবল একটা মেথড, বিকজ কালার যখন আমরা দেখি, যে মনে করো রেড কালার, তো রেড কালার দেখা মানে স্পেসিফিক কোন টেম্পারেচার আমাদের কিন্তু কোনো বলা নাই, এত টেম্পারেচার থেকে এত টেম্পারেচারের মধ্যে যে কোনো এক টেম্পারেচার হইতে পারে। সো তার মানে কি, ওই কালারের করেসপন্ডিং টেম্পারেচার বের করা খুবই কষ্ট। যে মনে করো এই যে রেড কালার দেখছি, সো এখন এখান থেকে এখানের মধ্যে যে কোনো টেম্পারেচার হইতে পারে। সো এইটার জন্য লুমিনোসিটি এইটা হইতে পারে, এইটার জন্য লুমিনোসিটি এমন হইতে পারে। সো তার মানে কি, লুমিনোসিটি অনেক বড় একটা আনসার্টেন একটা রিজিয়নে পড়ে গেল। সো তাহলে লুমিনোসিটিটা যদি আনসার্টেন হয়, ওইটা ইউজ করে যে ডিসটেন্স বের করব ওইটাও কি হবে, আনসার্টেন একটা ডিসটেন্স বের হবে না রায়হান?
জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলতেছে, কি বলতেছে দেখো, ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেথড, এর জন্য সবচেয়ে লেস রিলায়েবল, যে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেথড অফ ডিটারমাইনিং দ্য লুমিনোসিটি অফ আ স্টার ইজ টু লুক এট ইটস স্পেকট্রাম। যে পিক ওয়েভলেন্থ দেখলে পরে তার টেম্পারেচার বের করা যায়। ওই যে উইন্স ল কি ছিল, ল্যামডা ম্যাক্স ইনটু টি, যে টেম্পারেচার ইজ ইকুয়াল টু উইন্স কনস্ট্যান্ট। সো তাহলে স্পেকট্রাম দেখে ওয়েভলেন্থ পাইলাম, দেন ওই ওয়েভলেন্থের করেসপন্ডিং টেম্পারেচার পাবো। And the width of the spectral lines can determine whether or not it is in the main sequence. So তাহলে মেইন সিকোয়েন্স আছে নাকি না ওইটাও বের করা পসিবল, এন্ড টেম্পারেচার কত কত ডিরেক্টলি বের করা তো যাবে না, কি করা যাবে, একটা রেঞ্জের মধ্যে আসবে। সো এটা করলাম। এখন ইফ ইট ইজ and you can find it on the main sequence of the Hertzsprung-Russell diagram as shown in figure G. So এখান থেকে কি করবে, you can read the luminosity from the y-axis. যত টেম্পারেচার পাইছো এটার করেসপন্ডিং লুমিনোসিটি পাবা। তো এখন লুমিনোসিটি জানছো, দেন স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের জন্য যেমন মেথড ইউজ করছে অমন মেথডে ডিসটেন্স বের করবা। কিন্তু বলতেছে however this is one of the least reliable standard candle measurement because এখানে লুমিনোসিটি বের করার টেকনিকটা খুবই ভেগ, বুঝছো, যে লুমিনোসিটিটা যে বের করতেছে এটার আমাদের শিওরিটিটা খুবই কম। ওকে, সো এইটা ছিল আমাদের বেসিক্যালি ডিসটেন্স মেজারমেন্ট টেকনিক। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আপাতত না ভাই, আবার দেখতে হবে আর কি আমার। ঠিক আছে, সো তাহলে এইটা ছিল আমাদের ডিসটেন্স মেজারমেন্টের কাজ। সো আমরা থার্সডের ক্লাসে স্পেকট্রাম, যে অ্যাবজর্পশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, ওগুলি নিয়ে কথা বলবো। দেন এজ অফ দ্য ইউনিভার্স, যে ডপলার ইফেক্ট এন্ড এভরিথিং, এগুলা জিনিস নিয়ে আমরা কথা বলবো থার্সডের ক্লাসে। দেন সানডের ক্লাসে উই উইল বি ডান উইথ ইউনিট 5। ওকে, এরপরে তোমাদের যেটা বললাম জি যে ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু ফোকাস অন দা কোয়েশ্চেন পেপার সলভিং। যারা প্রেডিক্টেড নিবেন, যারা নিবা না তাদের জন্য তো আরো, যে তোমরা তো অক্টোবরে পরীক্ষা প্রেডিক্টেড নিলে কি ভাইবা দিবে, আমাদের ভাইবা নিবে? ওইটা যেটা বললাম যে এনজেড ভাই এইসব ব্যাপারে একটু ভালো বলতে পারবে, বুঝছো, যে এনজেড ভাই এরকম এক্সামের ওই ব্যাপারগুলো নিয়ে ডিল করে, তো সো এনজেড ভাই এরকম ইনফরমেশন, আরো ভালো ইনফরমেশন দিতে পারবে। বাট স্টিল ভাইভাটা একদম এক্সট্রিম, এতগুলা মানুষের আলাদা আলাদা ভাইভা অমনে করে নিতে পারবে নাকি, কেমন কি করবে কে জানে। ঠিক আছে, আচ্ছা ভাই, এটাই জিজ্ঞেস করছি। ওকে ওকে, ঠিক আছে, সো আসসালামু তাহলে আলাইকুম আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ ভাই। ভাই। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, টু গিভ আউট হাই লুমিনিসিটি এটার জন্য কি লার্জ সারফেস এরিয়া দরকার? হ্যাঁ, এরিয়া, সারফেস এরিয়া বড় হলেও লুমিনোসিটি বেশি হইতে পারে, টেম্পারেচার বেশি হলেও লুমিনোসিটি বেশি হইতে পারে। যে ও, লুমিনোসিটির আচ্ছা। ফর্মুলাটা কি, লুমিনোসিটি ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু এ। তো তাহলে হ্যাঁ এরিয়া বড় হলেও লুমিনোসিটি বেশি, টেম্পারেচার বেশি হলেও লুমিনোসিটি বেশি। আর এই হ্যাঁ, সিগমাটা তো একটা কনস্ট্যান্ট, যে স্টেফান বোলটজম্যান কনস্ট্যান্ট। বুঝছি বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।